আসসালামু আলাইকুম। আমি গাজী জাজুল ইসলাম, লেকচার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম ইউনিভার্সিটি কলেজ, ইসলামপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির জন্য যেহেতু কলেজের অভ্যন্তরীণ কোনো ক্লাস নেওয়া যাচ্ছে না, তো সেহেতু কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। সেই হিসেবে আমরা অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি। তো একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, যেহেতু আমরা ক্লাসটা সাধারণত 50 মিনিট বা 1 ঘন্টা নিয়ে থাকি, তো 1 ঘন্টা কিংবা 50 মিনিটের একটা ক্লাসে যতটুকু ডেলিভারি দেওয়া সম্ভব, 20 বা 25 মিনিটের একটা ক্লাসে ততটুকু ডেলিভারি দেওয়াটা সম্ভব না হতে পারে। তারপর ইনশাল্লাহ আমরা যথাসাধ্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ একটা ম্যাথমেটিক্স যে অধ্যায়গুলো আমরা আলোচনা করব, প্রথম স্টেপে আমরা আলোচনা করবো এটার বেসিক বিষয়গুলো, দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করবো অঙ্কের নিয়ম, তৃতীয় স্টেপে আমরা যেহেতু কলেজ থেকে যে রিকমেন্ডেড টেক্সট বুক দেওয়া হচ্ছে সেই টেক্সট বুক থেকে আমরা অঙ্কগুলো আলোচনা করব। তো আমি আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অনার্স থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এই কোর্সটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অ্যাকাউন্টিং এবং ফিনান্স দুটো ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত আছে। আর আমার এই টিউটোরিয়ালটা দুটো ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য থাকবে, যেহেতু আমি অ্যাকাউন্টিং এবং ফিনান্স দুটো ডিপার্টমেন্টে ক্লাস করে থাকি। তো আমি আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, অর্থাৎ কার্যকরী মূলধন ব্যবস্থাপনা। তো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের শুরুতেই যা যা প্রয়োজন আমি একটু লিখে নিচ্ছি। Definition of working capital. What is fixed capital? তিন নম্বর আমাদেরকে জানতে হবে হোয়াট ডু ইউ মিন বাই নেট ওয়ার্কিং ক্যাপিটাল। হোয়াট ডু ইউ মিন বাই নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তারপর আমাদের জানতে হবে যাই হোক, আমরা প্রথমেই জানবো আসলে কার্যকরী মূলধন নিয়ে আমরা আলোচনা করব। আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দুই ধরনের মূলধন প্রয়োজন হয়। একটা হচ্ছে কার্যকরী মূলধন বা আরেকটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল, অর্থাৎ একটা হচ্ছে স্থায়ী মূলধন আর একটা হচ্ছে কার্যকরী মূলধন। আমরা শুরুতে জানবো ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ কার্যকরী মূলধন কাকে বলে। কার্যকরী মূলধনকে চলতি মূলধন বলা হয়, আবার সার্কুলেটিং ক্যাপিটাল বলা হয়, অর্থাৎ এটাকে বলা যায় চলতি মূলধন অথবা আবর্তনীয় মূলধন। শুরুতে আমরা জানবো ডেফিনেশন অফ ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ কার্যকরী মূলধন ব্যবস্থা, কার্যকরী মূলধনটা কাকে বলে। কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলতে কোনো কোম্পানির চলতি সম্পদের পরিমাণকে বোঝায়, যা স্বাভাবিক অবস্থায় এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। আমি আবার বলছি, চলতি মূলধন বলতে কোনো কোম্পানির চলতি সম্পদের পরিমাণকে বোঝানো হয়, যা স্বাভাবিক অবস্থায় এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। এখন যেহেতু সংজ্ঞাতে বলা হচ্ছে যে এটা এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, আমরা এটা চিত্রের মাধ্যমে দেখব কিভাবে এটা রূপান্তরিত হয়। একজন মালিক যখন সে পণ্য উৎপাদন করার জন্য কোন কোম্পানি তৈরি করে, এই কোম্পানিতে যখন পণ্য উৎপাদন করা হয়, পণ্য উৎপাদনের জন্য তার সর্বপ্রথম প্রয়োজন অর্থ। সেহেতু সেই হিসাবে মালিকের কাছে যে অর্থটা থাকে সর্বপ্রথম থাকে এই অর্থটা ক্যাশ অর্থাৎ নগদ অবস্থায়। তো নগদ অবস্থায় যদি মালিক তার কাছে টাকাটা রেখে দেয়, তাহলে নগদ অর্থ দিয়ে পণ্য উৎপাদন করা যাবে না। পণ্য উৎপাদনের জন্য প্রয়োজন কাঁচামাল, সেই হিসাবে মালিক ক্যাশ টাকা দিয়ে কাঁচামাল ক্রয় করবে। আর যেহেতু পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করবে, সে অবশ্যই বেশি পরিমাণ পণ্য ক্রয় করবে, কাঁচামাল ক্রয় করবে। এই জন্য যখন মালিক খুব বেশি পরিমাণ কাঁচামাল ক্রয় করে থাকে, তখন এই কাঁচামালগুলো সাধারণত স্টকে মজুদ রাখা হয়। এই জন্য সংজ্ঞাতে বলা হচ্ছে ক্যাশ টাকাটা প্রথমে ক্যাশ থাকে না, ক্যাশ টাকাটা রূপান্তর হয়ে চলে যায় ইনভেন্টরিতে, অর্থাৎ চলে যায় মজুদে। এই মজুদে যখন কাঁচামালগুলো থাকে তখন এটা চলে যায় যেখানে উৎপাদন হয় সেখানে, অর্থাৎ কারখানাতে। কারখানা থেকে পণ্যটা উৎপাদন হয়, উৎপাদিত এই পণ্যটা চলে যায় মার্কেটে বিক্রয়ের উদ্দেশ্যে।
আমরা জানি যে বাজারে দুই ধরনের ক্রেতা থাকে। এক ধরনের ক্রেতা থাকে যারা নগদ ক্রয় করে থাকে, আরেক ধরনের ক্রেতা থাকে যারা বাকিতে ক্রয় করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যখন পণ্যটা বাজারে যায়, বাজারে গিয়ে পণ্যটা বিক্রয় হয়, যখন পণ্যটা নগদে বিক্রি করে থাকে, নগদে বিক্রি করার সাথে সাথে এই বিক্রিকৃত অর্থটা চলে আসে ঘুরে ক্যাশে। প্রশ্ন হচ্ছে, যখন উৎপাদিত পণ্যটা মার্কেটে বাকিতে বিক্রয় হয়, এই বাকিতে বিক্রয় করার সাথে সাথে আমাদের সৃষ্টি হয় অ্যাকাউন্টস রিসিভেবল, অর্থাৎ বিবিধ দেনাদার। দেনাদার একটা নির্দিষ্ট সময় পর এই অর্থটা আবার পরিশোধ করে থাকে। যখন দেনাদার টাকাটা দিয়ে দেয়, তখন এই টাকাটা ঘুরে চলে আসে আবার ক্যাশে। আবার ক্যাশ থেকে মালিক উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় করে মজুত করে, অর্থাৎ এটা চলে যায় ক্যাশ থেকে ইনভেন্টরিতে, আবার পণ্য উৎপাদন হয়। পণ্য উৎপাদিত হওয়ার পরে আবার যখন মার্কেটে যায়, মার্কেট থেকে পণ্যটা বাকিতে যখন বিক্রি হয়, আবার অ্যাকাউন্টস রিসিভেবল অর্থাৎ বিবিধ দেনাদার সৃষ্টি হয়। দেনাদার যখন আবার টাকাটা দিয়ে দেয়, তখন আবার এটা ঘুরে চলে আসে ক্যাশে। এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ক্যাশ টাকা ক্যাশ থাকে না, অর্থাৎ এটা রূপান্তর হতে থাকে। এই জন্য এটা চক্রাকারে সবসময় ঘুরতে থাকে, সেহেতু এটাকে বলা হয় সার্কুলেটিং ক্যাপিটাল, অর্থাৎ আবর্তনীয় মূলধনও বলা হয়ে থাকে। যেহেতু এটা চক্রাকারে ঘুরতে থাকে, অতএব এটাকে সার্কুলেটিং ক্যাপিটাল বা ওয়ার্কিং ক্যাপিটালও বলা যাবে। তো ওকে, আমরা জানলাম যে কার্যকরী মূলধন কাকে বলে। এখন আমরা জানবো ফিক্সড ক্যাপিটাল। ফিক্সড ক্যাপিটাল অর্থাৎ স্থায়ী মূলধন। আমি শুরুতে বলে আসছি যে একটা কারবার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দুই ধরনের মূলধন প্রয়োজন হয়, একটা হচ্ছে স্থায়ী মূলধন আর একটা হচ্ছে কার্যকরী মূলধন। তাহলে স্থায়ী মূলধন কাকে বলে? ব্যবসার স্থায়ী সম্পত্তির বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদের জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকেই স্থায়ী মূলধন বলা হয়। আমি আবার বলছি, ব্যবসার স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদের জন্য যে মূলধন প্রয়োজন হয় তাকেই স্থায়ী মূলধন বলা হয়। এখন আমরা জানবো হোয়াট ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ নেট কার্যকরী মূলধন কাকে বলে? নেট কার্যকরী মূলধনটা কাকে বলে? মোট কার্যকরী মূলধন থেকে মোট কার্যকরী দায় বাদ দিলে যে উদ্ধৃতটা থাকবে সেই উদ্ধৃতটাকে বলা হবে নেট ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ নেট কার্যকরী মূলধন। তো যখন আমরা অঙ্কগুলো করব, অঙ্ক করার সময় আমাদেরকে জানতে চাওয়া হতে পারে অঙ্কের মধ্যে যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল তুমি বের করো, তাহলে আমরা জানি নেট ওয়ার্কিং ক্যাপিটালের একটা সূত্র আছে। নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। এটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটালের একটি সূত্র, কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লাইবিলিটি। অর্থাৎ চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে যে উদ্ধৃতটা থাকে সেই উদ্ধৃতটাকে বলা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল, অর্থাৎ নেট কার্যকরী মূলধন। তাহলে অঙ্ক করার জন্য আমাদের যে বিষয়টা অবশ্যই জানা লাগবে যে কারেন্ট অ্যাসেট অর্থাৎ চলতি সম্পদ কাকে বলে, আর একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি অর্থাৎ চলতি দায় কাকে বলে, এবং চলতি সম্পদ কোনগুলি, চলতি দায় কোনগুলি। তাহলে আমরা এখন জানবো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট অর্থাৎ চলতি সম্পদ কাকে বলে? আমাদেরকে জানতে হবে চলতি দায় কাকে বলে, চলতি সম্পদ কাকে বলে। চলতি সম্পদ বলতে সেই সব সম্পত্তিকে বোঝায় যেগুলো এক হিসাব বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তর করা যায়, তাকেই চলতি সম্পদ বা কারেন্ট অ্যাসেট বলা হয়ে থাকে, যেমন হাতে নগদ, বিবিধ দেনাদার, মজুত পণ্য ইত্যাদি। এখন আসি আমরা কারেন্ট লাইবিলিটি। কারেন্ট লাইবিলিটিস অর্থাৎ চলতি দায় কাকে বলে? চলতি দায় বলতে আসলে কি বোঝো? যেগুলো এক হিসাব বছরের মধ্যে যে সমস্ত দায় বাদে না চলতি সম্পত্তি থেকে আদায় করা অর্থ দিয়ে পরিশোধ করা হয় তাকেই চলতি দায় বা কারেন্ট লাইবিলিটি বলা হয়। ওকে, আমরা জানলাম চলতি সম্পদ কি, আমরা জানলাম চলতি দায় কি। এখন আমরা জানবো যে আসলে যদি প্রশ্ন করা হয় শুধু অ্যাসেট কাকে বলে, শুধু দায় কাকে বলে, অর্থাৎ সম্পদ কাকে বলে অথবা দায় কাকে বলে। সাধারণত সম্পত্তি বলতে বোঝায় সে বস্তুগুলোকে, যে বস্তুগুলো ব্যবহারের মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠান বা উৎপাদনকারী প্রতিষ্ঠান বর্তমানে বা ভবিষ্যতে কোনো সুবিধা পায়, তাকে সম্পদ বলা হয়।
দায় কাকে বলে? দায় হচ্ছে এক হিসাব কোনো প্রতিষ্ঠানের নিকট অন্য কোনো প্রতিষ্ঠানের দাবি বা পাওনাকে দায় বলা হয়ে থাকে। তাহলে আমরা জানলাম চলতি সম্পদ কি, চলতি দায় কি, আমরা জানলাম সম্পদ কি, আমরা জানলাম দায় কি। ওকে, আমরা এখন জানবো যে হোয়াট ডু ইউ মিন বাই অপটিমাম ওয়ার্কিং ক্যাপিটাল? কাম্য চলতি মূলধনের পরিমাণ বলতে আসলে কি বোঝো? আমি যদি বলি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি পরিমাণ মূলধন থাকাটা একটা প্রতিষ্ঠানের জন্য ভালো, যদি একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুব বেশি পরিমাণ মূলধন থাকে তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য অবশ্যই লাভজনক নয়, কারণ এই অর্থগুলো যদি অলস অবস্থায় পড়ে থাকে প্রতিষ্ঠানে কোনো কাজে লাগবে না। আবার যদি মূলধনের পরিমাণ খুব কম থাকে এটা প্রতিষ্ঠানের জন্য বিপজ্জনক, কারণ মূলধনের অভাবে যদি প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন কার্যক্রম পরিচালনা না করতে পারে তাহলে প্রতিষ্ঠান অবশ্যই হুমকির সম্মুখীন হবে। তাহলে প্রতিষ্ঠানের জন্য খুব বেশি পরিমাণ মূলধন থাকাটা লাভজনক নয়, আবার খুব কম থাকাটা এটাও লাভজনক নয়। তাহলে যে পরিমাণ মূলধন থাকাটা একটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক সেই লেভেলটাকে বলা হয় অপটিমাম লেভেল। তাহলে আমরা জানবো যে কাম্য চলতি মূলধন বলতে আসলে তুমি কি বোঝো, বা কি বোঝো। তাহলে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য চলতি মূলধনের পরিমাণ এমন পর্যায়ে রাখতে হবে যাতে তা বাড়তি বা ঘাটতি কোনোটি না হয়। এই পরিমাণ চলতি মূলধনকেই কাম্য চলতি মূলধন বলা হয়। ওকে, আমরা একটু আগে জেনেছিলাম যে নেট ওয়ার্কিং ক্যাপিটাল সূত্র হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি, অর্থাৎ চলতি সম্পত্তি থেকে চলতি দায় বাদ দিলে আমরা নেট ওয়ার্কিং ক্যাপিটাল পাই। এখন আমাদেরকে অঙ্ক করার জন্য আমাদেরকে জানতে হবে চলতি সম্পদ কোনগুলি এবং চলতি দায় কোনগুলি। তাহলে আমরা লিখবো এখানে কারেন্ট অ্যাসেট কোনগুলি। কারেন্ট অ্যাসেট অর্থাৎ চলতি সম্পদ, নাম্বার 1 ক্যাশ ইন হ্যান্ড, নাম্বার 2 ইনভেন্টরি, ইনভেন্টরির মধ্যে তিনটা বিষয় অন্তর্ভুক্ত থাকবে। একটা হচ্ছে র মেটেরিয়াল, একটা হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, একটা হচ্ছে ফিনিশড গুডস। 3 নম্বরে আমাদের আসবে ডেটর্স অথবা অ্যাকাউন্টস রিসিভেবল। ডেটর্স অথবা অ্যাকাউন্টস রিসিভেবল। 4 নম্বরে আমাদের আসতে পারে অ্যাডভান্স পেমেন্ট, অ্যাডভান্স পেমেন্ট। তো ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে নগদ। ইনভেন্টরি, এই মজুদের মধ্যে তিনটা বিষয় থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে র মেটেরিয়াল, 2 হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, 3 নম্বর হচ্ছে ফিনিশড গুডস। তাহলে আমাদের এখানে জানতে হবে আসলে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল কাকে বলে। কাঁচামাল হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন কোনো কিছু উৎপাদন করতে চাই, উৎপাদনের প্রারম্ভে একটা প্রতিষ্ঠানের যা প্রয়োজন সেটা হচ্ছে র মেটেরিয়াল। র মেটেরিয়ালকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিরেক্ট র মেটেরিয়াল আর একটা হচ্ছে ইনডিরেক্ট র মেটেরিয়াল। ডিরেক্ট র মেটেরিয়াল হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল আর ইনডিরেক্ট র মেটেরিয়াল হচ্ছে পরোক্ষ কাঁচামাল। যদিও এই পার্থক্যটা তোমাদের অঙ্কের ক্ষেত্রে কোনো প্রয়োজন নাই, কাজে লাগবে না। এখন আমরা জানবো আসলে ওয়ার্ক ইন প্রসেস অর্থাৎ আংশিক প্রস্তুতকৃত পণ্যটা আসলে কি। আংশিক প্রস্তুতকৃত পণ্যটা হচ্ছে যে পণ্যটা পুরোপুরি বিক্রয়ের উপযোগী হয় নাই, অর্থাৎ প্রক্রিয়াধীন অবস্থায় যে পণ্যটা আছে সেটাকে বলা হয় আংশিক প্রস্তুতকৃত পণ্য। আমি যদি বলি যে আমি এই মার্কারটা বাজারে বিক্রি করব, আমি অবশ্যই সেটা বিক্রি করতে পারবো না, কারণ এই মার্কারের ক্যাপ নেই। যদি আমি এই মার্কারের ক্যাপটা থাকে তাহলে এটা বলা যায় যে একটা ফিনিশড গুডস, এই পণ্যটা আমি বিক্রি করতে পারবো। তাহলে ওয়ার্ক ইন প্রসেসটা হচ্ছে সেই পণ্য যে পণ্যটা বিক্রয়ের উপযোগী হয় নাই, অর্থাৎ প্রক্রিয়াধীন অবস্থায় আছে, অর্থাৎ আধা প্রক্রিয়াধীন অবস্থায় আছে, সেটাকে বলা হয় ওয়ার্ক ইন প্রসেস অর্থাৎ আংশিক প্রস্তুতকৃত পণ্য। আর ফিনিশড গুডস হচ্ছে চূড়ান্ত পণ্য, অর্থাৎ যে পণ্যটা বিক্রয় করা যাবে, অর্থাৎ বিক্রয়ের উপযোগী অবস্থায় যে পণ্যটা আছে সেটাকে বলা হয় ফিনিশড গুডস। আর আমরা জানি প্রত্যেকটা পুরাতন প্রতিষ্ঠানে ফিনিশড গুডস অর্থাৎ উৎপাদিত পণ্যটা থাকে। তো ওকে, ডেটর্স এবং অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের চলতি সম্পদে আসবে। আর একটা অ্যাডভান্স পেমেন্ট কোনো অঙ্কে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখন আমাদেরকে ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশড গুডসের এই অঙ্ক করার সময় কিছুটা নিয়ম আমাদের মনে রাখা লাগবে। ওয়ার্ক ইন প্রসেস এবং ফিনিশড গুডসের ক্ষেত্রে যে নিয়মটা আছে আমি সেই নিয়মটা একটু আলোচনা করে দেবো এখন। র মেটেরিয়াল, লেবার। র মেটেরিয়াল ধরতে হবে 100%, লেবার ধরতে হবে 50%। ওভারহেড অর্থাৎ উপরি ব্যয়, উপরি ব্যয় আমাদেরকে ধরতে হবে
50%। এই নিয়মটা প্রযোজ্য হবে যখন আমরা অঙ্কে ওয়ার্ক ইন প্রসেস বের করব, তখন আমাদের এই নিয়মটা প্রযোজ্য হবে। কেন এখানে 50% 50% আমি বলে দিচ্ছি একটু পরে। 2 নম্বর ওয়ার্কিং আমাদেরকে করতে হবে ফিনিশড গুডস। ফিনিশড গুডসের ক্ষেত্রে র মেটেরিয়াল আমাদেরকে ধরতে হবে 100%, লেবার ধরতে হবে আমাদেরকে 100%, ওভারহেড অর্থাৎ উপরিব্যয় এটা আমাদেরকে ধরতে হবে 100%। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমরা যখন যেহেতু এটা ওয়ার্ক ইন প্রসেস অর্থাৎ আধা আংশিক প্রস্তুতকৃত পণ্যটা পুরোপুরি তৈরি হয় নাই, তাহলে আমি ধরে নেব এখানে র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামাল দেওয়া হয়েছে 100%। যেহেতু কাজ পুরোপুরি শেষ হয় নাই, সেহেতু লেবার এবং ওভারহেড দুইটার ক্ষেত্রে আমি ধরে নেব 50%। সেমভাবে আমরা যখন ফিনিশড গুডস করব, ফিনিশড গুডসের ক্ষেত্রে র মেটেরিয়াল 100% ধরতে হবে, লেবার এবং ওভারহেড 100% আমি এখানে ধরবো। তার কারণ যেহেতু এটা ফিনিশড গুডস অর্থাৎ চূড়ান্ত পণ্য, যেহেতু এটা বিক্রির উপযোগী হয়েছে, অবশ্যই এখানে র মেটেরিয়াল এবং লেবার ওভারহেড পুরো কাজটি সম্পূর্ণ হয়েছে। অতএব ফিনিশড গুডসের ক্ষেত্রে আমার সব ধরতে হবে 100% এবং ওয়ার্ক ইন প্রসেসের ক্ষেত্রে লেবার শুধু র মেটেরিয়াল 100%, লেবার এবং ওভারহেড সবগুলো ধরতে হবে 50% করে। তাহলে মোটামুটি আমাদের যদি কারেন্ট অ্যাসেট অর্থাৎ চলতি সম্পদগুলি এগুলো মনে রাখো, আশা করি এর বাইরে কোনো অঙ্কের মধ্যে কোনো কিছু নাই। আমি আবার বলছি, নাম্বার 1 হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড ব্যাংক, 2 নম্বর হচ্ছে র মেটেরিয়াল ইনভেন্টরি বা ওয়ার্ক ইন প্রসেস, এক কথায় বলা যায় ইনভেন্টরি, 3 নম্বর হচ্ছে ডেটর্স এবং অ্যাকাউন্টস রিসিভেবল, 4 নম্বর বলা যায় যে অ্যাডভান্স পেমেন্ট। এটা কোনো কোনো অঙ্কে থাকতে পারে, আবার কোনো কোনো অঙ্কে নাও থাকতে পারে। তাহলে আমরা জানলাম যে চলতি সম্পদের যে উপাদান, চলতি সম্পদের উপাদানগুলো। এখন আমরা জানবো চলতি দায়। কারেন্ট লায়াবিলিটিস অর্থাৎ চলতি দায় কোনগুলি? নাম্বার 1 অঙ্কের মধ্যে থাকবে ক্রেডিটর্স অথবা অ্যাকাউন্টস পেয়েবল, একই কথা। নাম্বার 2 থাকতে পারে ডেফার্ড ওয়েজেস, ডেফার্ড ওয়েজেস। 3 নম্বর থাকতে পারে ডেফার্ড ওয়েজেস অথবা ডেফার্ড ওভারহেড, ডেফার্ড ওভারহেড। 3 নম্বর থাকতে পারে ল্যাগ ইন পেমেন্ট, ল্যাগ ইন পেমেন্ট। এভাবে আমরা যখন অঙ্ক করবো চলতি সম্পদগুলো একসাথে যোগ করব, আমরা পাবো টোটাল কারেন্ট অ্যাসেট, তারপর আমরা যোগ করব টোটাল কারেন্ট লায়াবিলিটিগুলো, সবগুলো যোগ করব, যোগ করার পর আমরা পাবো টোটাল কারেন্ট লায়াবিলিটি। এখন প্রশ্ন হচ্ছে এই ওয়ার্কিং ক্যাপিটাল অঙ্কগুলো করার সময় আমরা চলতি সম্পদ এবং চলতি দায়গুলো জানতে হবে, পাশাপাশি জানতে হবে আমাদের সূত্র। এখন কোন সূত্রের মাধ্যমে আমরা এই অঙ্কগুলো করব, আমরা সেগুলো একটু দেখব। তোমাদের সুবিধার জন্য আমি এই ছকটা, অর্থাৎ আমরা যে ছকের মাধ্যমে আমরা অঙ্ক করব, এই ছকটা কারেন্ট অ্যাসেটের উপাদানগুলো আমরা লিখে নিলাম। এখন অঙ্ক করার জন্য আমাদের সূত্র লাগে, অর্থাৎ সূত্র প্রয়োগ করার প্রয়োজন হয়। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য 6টা বা 7টা সূত্রের প্রয়োজন পড়ে, অথবা এই নিয়ম ছাড়াও আরও একাধিক নিয়ম অঙ্কগুলো করানো যায়। তো আমি সবচেয়ে সহজ একটা পদ্ধতি তোমাদেরকে দেবো, অর্থাৎ একটা সূত্র ব্যবহার করে তুমি পুরো অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবে। তো এখানে যে উপাদানগুলো আছে, আমি যে সূত্রটা দেবো, শুধু একটা মাত্র সূত্র প্রয়োগ করে প্রত্যেকটা উপাদানের মাধ্যমে একই সূত্র প্রয়োগ করে প্রত্যেকটা টাকা তুমি বের করতে পারবে। এখন আমি দেখাবো সূত্রটা আসলে কি। যেমন ধরো আমি র মেটেরিয়াল বের করব, তাহলে আমি লিখবো এখানে র মেটেরিয়াল। এখানে আমি যে সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটা প্রয়োগ করব আমি এভাবে, APU ইন্টু PUC ইন্টু হচ্ছে CP ডিভাইডেড বাই 360/12/52। অর্থাৎ আমি যখন র মেটেরিয়াল বের করব, আমি সূত্র প্রয়োগ করব APU। তাহলে APUর মিনিংস কি আমরা একটু জেনে নিই, যে APU সমান হচ্ছে অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট, অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট অর্থাৎ বাৎসরিক উৎপাদন একক। তারপর হচ্ছে PUC অর্থাৎ পার ইউনিট কস্ট অর্থাৎ একক প্রতি ব্যয়। তারপরে আসবে হচ্ছে CP মানে হচ্ছে কনভার্সন পিরিয়ড।
কনভার্সন পিরিয়ড অর্থাৎ রূপান্তর সময়, অর্থাৎ অ্যানুয়াল প্রোডাকশন ইউনিট বাৎসরিক উৎপাদন একক, পার ইউনিট কস্ট অর্থাৎ একক প্রতি ব্যয়, সিপি অর্থাৎ কনভার্সন পিরিয়ড, তিনটিকে গুণ করার পর 360 অথবা 12 বা 52 দিয়ে ভাগ করলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে কাঁচামালের মোট চলতি মূলধনের পরিমাণ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এখানে 360 হচ্ছে 1 ইয়ার, 1 ইয়ার সমান হচ্ছে, আমরা জানি 1 বছর সমান 365 দিন, কিন্তু তোমাদের যে টেক্সট বুক সেই টেক্সট বুকে লেখা আছে যে এজিউম, তুমি অনুমান করো বা মনে করো যে 1 ইয়ার সমান 360 ডেজ, অর্থাৎ 1 বছর সমান তোমার এই অঙ্কের মধ্যে ধরে নিতে হবে 360 দিন। সেই জন্য আমি এখানে লিখলাম 360। তাহলে 1 ইয়ার সমান হচ্ছে 360 ডেজ। 12, যদি অঙ্কটা তুমি দিনে করো তাহলে তোমাকে 360 দিয়ে ভাগ করতে হবে। যদি অঙ্কটা তুমি মান্থে রূপান্তর করো তাহলে তুমি ভাগ করতে হবে 12 দিয়ে। যদি অঙ্কটা তুমি উইকে রূপান্তর করো তাহলে অঙ্কটা তোমাকে ভাগ করতে হবে 52 দিয়ে। তাহলে আমি শুধু একটা এক্সাম্পল দেখালাম যে যখন আমরা র মেটেরিয়ালের টাকাটা বের করব তখন আমরা সূত্র প্রয়োগ করব এটা। ঠিক একইভাবে আমরা যখন বের করব ওয়ার্ক ইন প্রসেস, আমরা আমাদের সূত্র এটি প্রয়োগ করব। যখন ফিনিশড গুডস করব আমরা একই সূত্র প্রয়োগ করব। ডেটর্স এবং অ্যাকাউন্টস রিসিভেবল যখন করব ঠিক একই সূত্র আমরা প্রয়োগ করব। ঠিক একইভাবে যখন আমরা এই ক্যালকুলেশন করার পরে আমরা বের করব একসাথে টোটাল কারেন্ট অ্যাসেট, তারপর আমরা লিখবো কারেন্ট লাইবিলিটির উপাদানগুলো লিখবো, তারপর আমরা যোগ করব। যোগ করার পরে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লাইবিলিটি বাদ দেওয়ার পরে আমাদের যা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল অর্থাৎ নেট কার্যকরী মূলধন। ওকে, ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে দেখাবো যে তোমাদের টেক্সট বইয়ের মধ্যে যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।